This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন একটা জিনিস তো বোঝা যাচ্ছে, যতই খেলা হবে বলুন, খেলতে তো একটা প্রতিপক্ষ লাগে। একা একা খেলে তো মজা নেই, তাই না? এবার প্রতিপক্ষকে সামনে চাই, খুঁজে নিতে হয়। আমাদের মুখ্যমন্ত্রী যে সঠিক প্রতিপক্ষকে খুঁজে নিয়েছেন সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক্স হ্যান্ডেলে লিখেছেন যে কি করে অসমকে অশান্ত করার হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আর হিমন্ত বিশ্ব শর্মা দুজনেই কিন্তু সিনিয়র লিডার, ট্র্যাডিশনাল রাজনৈতিক ব্যক্তিত্ব, দুজনেই রাজনীতিটা দীর্ঘদিন ধরে করছেন। তাই দুজনেই রাজনীতির এথিক্স মেনে ট্র্যাডিশনালি এগিয়েছেন। এতে তৃণমূল আর বিজেপি দুপক্ষেরই কিন্তু উইন উইন সিচুয়েশান। কী করে বুঝিয়ে বলছি, দেখুন, তৃণমূল প্রথম থেকেই চাইছিল এই আন্দোলনটাকে একটা রাজনৈতিক রঙে চুপিয়ে দিতে। গায়ে যদি একটু রং চুপিয়ে দেওয়া যেত তাহলে অনেক সুবিধে হয়, সাধারণ মানুষের আবেগ টাবেগ না। আসলে গোটাটাই যে বিরোধীদের ষড়যন্ত্র সেটা কিন্তু বলার সুবিধে হয়, যেটা তৃণমূল প্রথম দিন থেকে বলার চেষ্টা করছিল, বলা ভালো বলার স্কোপ খুঁজছিল। যেখানে যেখানে পেয়েছে সেখানেই বলে দিয়েছে, কারণ রাজ্যের শাসক দলের নেতারা জানতেন একবার যদি রাজনীতি চলে আসে গোটা বিষয়টার মধ্যে, আসল বিষয়টা পেছনে চলে যাবে। এবার তিলোত্তমার জন্য জাস্টিস চাই স্লোগান, তদন্তের হাল হকিকত, মেয়েটার ধর্ষণ আর খুনের পেছনে কারা আছে, সেই কারা আছে যাদের কান টানলে অন্য জায়গায় মাথায় টান পড়তে পারে, আরজি করের এই ঘোঘের বাসাটা চিনে ফেলাতেই তিলোত্তমার এই নৃশংস এই করুণ পরিণতি কিনা, এই প্রশ্নগুলো তো উঠছে আছে। এগুলো যত পেছনে চলে যায় ততই ভালো। এই প্রশ্নগুলো এতদিন ধরে রয়েছে, এতদিন তাদের কেউ কিচ্ছু করেনি, কিচ্ছু বলেনি। এই ব্যাপারটা যত বেশি উঠবে তত তো কারা বলেনি, কেন বলেনি, এই প্রশ্নগুলো উঠবে। এই প্রশ্নগুলো ক্রমশ বিস্মৃতির অতলে যদি তলিয়ে দেওয়া যায় একটার পর একটা রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে দিয়ে, তাহলে তো অনেক সুবিধে, তাই না? এই অস্বস্তিকর প্রশ্নগুলো শুনতে হয় না, মানুষের মনে থাকবে না। দেখুন, সাধারণ মানুষের স্মৃতি বিট্রে করলে পরিস্থিতি মোকাবিলা করাটা রাজনীতিকদের জন্য খুব সুবিধাজনক হয়ে যায়। সুতরাং তৃণমূল কেন এই গোটা বিষয়টায় রাজনৈতিক রং, রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজছিল সেটা তো পরিষ্কার বোঝা গেল। এবার বিজেপির সুযোগটা কোথায়? দেখুন, যে হেমন্ত বিশ্ব শর্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সূত্র ধরে পুরো বিষয়টার মধ্যে ঢুকে পড়লেন, দেখুন সেই আন্দোলনটা যদি বিজেপি ওন করতে পারে, মানে কোথাও গিয়ে কবজা করতে পারে, তাহলে তাদের রাজ্য এবং কেন্দ্র দুটো জায়গাতেই ফায়দা, ডাবল ফায়দা। এক, তৃণমূলের এ রাজ্যের মহিলা ভোট ব্যাঙ্ককে ভাঙার একটা চান্স পাবে, কারণ সব থেকে বেশি যে আবেগটা এই তিলোত্তমার ঘটনায় আহত হয়েছে সেটা এ রাজ্যের মহিলা আবেগ। এবং সত্যি কথা বলতে কি, এটাতে মহিলা পুরুষ দুপক্ষের আবেগই কোথাও গিয়ে আহত হয়েছে, সবাই খুব আতঙ্কে রয়েছেন। এই মানসিকতাটাকে যদি কোনোভাবে একটুখানি কাজে লাগিয়ে দেওয়া যায় তাহলে তো ফয়দাই ফয়দা। আর দুই, জাতীয় স্তরে প্রচারের সুযোগ পাবে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলা ডাক্তার নিরাপত্তা পায় না। ফলে একটা এমন ইস্যু যেখানে ইন্ডিয়া জোটের অন্য শরিকরাও তৃণমূলের পাশে দাঁড়াতে পারবে না, তাই না? এটা তো বিজেপিও ভালো জানে। এই জন্যই কি কালকের নবান্ন অভিযানের পর বিজেপি আজ তড়িঘড়ি বন্ধ ডেকেছিল। এটাও কি বুঝে গেছিল যে কালকের ওই যতই ওখানটায় অরাজনৈতিক বলুক, লোকজন জেনে গেছিল যে ওইটার পেছনে বিজেপি রয়েছে, অথচ কিছু লোক আবার সাধারণ মানুষের আবেগ নিয়ে, যে আবেগে তারা রোজ বাড়ির থেকে বেরিয়ে কোথাও না কোথাও প্রতিবাদে সামিল হচ্ছে, তারা ওখানটায় পৌঁছে গেছিলেন। এটা ভেবেছিলেন তারা নিশ্চয়ই, কারণ অনেকে থাকতেই পারেন যারা হয়তো নর্মাল করছে, হয়তো বিজেপির সমর্থক বা বিজেপি মনোভাবাপন্ন, কিন্তু রাস্তায় বেরোন না কোনো দিন, তারাও হয়তো বেরিয়েছিলেন। এটা তো তাদের জন্য একটা খুব ভালো লক্ষণ। সেই আবেগটাকে ধরে রাখতেই এবং সেই আবেগটা থাকলেই এই বন্ধ, যেটা
ইতিপূর্বে ডেকে বিরাট কিছু সাড়া ঠাড়া পাওয়া যায়নি, সেটা খানিকটা হলো সাড়া ফেলে দেবে, এটাই কি ভেবেছিলেন বিজেপির নেতৃত্ব? তাই জন্যই তড়িঘড়ি এই বন্ধ। দেখুন, শুভেন্দু অধিকারী তো বলেই দিলেন এই আন্দোলনকে টেনে লম্বা করার পরিকল্পনাটা তিনি করে ফেলেছেন। এবার একসঙ্গে নবান্ন, কালীঘাট আর লালবাজারে নাকি অভিযান হবে। জনগণের ধর্মঘট দাবি তিনটা: আরজি করের ধর্ষক এবং চক্রান্তকারীদের ফাঁসি চাই, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আর কালকে যারা গুন্ডামি করেছে পুলিশের শাস্তি। আর এই একটা নবান্ন অভিযান নয়, দেখতে পাবেন ঠিক টাইম, যারা ডাকছে দেখতে পাবেন একদিনে 3টে অভিযান হবে, নবান্ন, লালবাজার আর কালীঘাট। এবার দেখুন, দীর্ঘ আন্দোলন করার জন্য তো সাধারণ মানুষও তৈরি। তারা কেন তৈরি? তারা তাদের আন্দোলনকে ততটাই দীর্ঘায়িত করতে চান যতক্ষণ পর্যন্ত না তিলোত্তমা সুবিচার পাচ্ছেন। এই সুবিচার পাওয়ার পদ্ধতিটা, প্রসেসটা যতটা দীর্ঘায়িত হবে, সাধারণ মানুষেরও কিন্তু প্রতিবাদটা ততটাই দীর্ঘায়িত হওয়ার কথা। শুভেন্দুও তো দীর্ঘায়িত করার চেষ্টা করছেন আন্দোলনকে, সাধারণ মানুষের মতো ভেবে না, একটা জায়গাতে গোটা বিষয়টার থেকে আলাদা চিন্তাভাবনা। তিনিও চাইছেন তৃণমূলের মতোই এই গোটা বিষয়টাকে রাজনীতির আন্ডারে নিয়ে চলে আসতে, রাজনৈতিক কন্ট্রোলে নিয়ে চলে আসতে। শুরুটা গড়িয়ে গেছে, বলটা একটা মোমেন্টাম পেয়ে গেছে, এইবার রাশটা নিয়ে নেওয়া দরকার। রাজনীতি এটাই চায়, কারণ যদি অরাজনৈতিক কোনো কিছু একটু বেশি মোমেন্টাম পেয়ে যায়, তখন কিন্তু সে সামনে কোন রাজনৈতিক দলের পতাকা আছে সেটা দেখবে না, সব উড়িয়ে নিয়ে চলে যাবে। সেই জন্য এইটা হচ্ছে তাদের মনে হচ্ছে এইটা হচ্ছে রাইট টাইম, এইবার হচ্ছে রাজধর। দেখুন, রাজনীতিতে না এই তুলনামূলক আলোচনা দারুণ চলে। তাই শুভেন্দু অধিকারীর কথা নিয়ে এখন 2-4টে কথা বলতে হচ্ছে। নবান্নে বসেন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাট, এই দুটো জায়গায় অভিযানের কারণ না হয় তিলোত্তমার জন্য বিচারের দাবি হতে পারে। লালবাজার অভিযান, তার কারণ কি শুধুই আরজি করের ঘটনায় বিচারের দাবি, নাকি নবান্ন অভিযান আর আজকের বন্ধে পুলিশের ভূমিকার প্রতিবাদ? দেখুন, আজ রাস্তাঘাটে বাস, অটো সব আছে, দোকানপাটও বেশ কিছু খুলেছে, কিন্তু রাস্তাঘাটে কিছু লোকজন কম বেরিয়েছে। মানে কোথাও কি একটা স্বতঃস্ফূর্ততা কাজ করেছে বিজেপির এই ডাকা বন্ধকে কেন্দ্র করেও? এর মধ্যেও তো জোর করে বন্ধ করার চেষ্টা করেছেন কেউ কেউ, এই অভিযোগও উঠেছে। এবং এই অভিযোগে সজল ঘোষ সহ একাধিক বিজেপি নেতাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এর মধ্যে সজল ঘোষের গ্রেপ্তারিটা না নজর কেড়েছে, জানেন তো। একটা জায়গায় একজন রাজনৈতিক নেতা, তাকে পুলিশ গ্রেফতার করেছে, করতেই পারে। আজকে অনেক বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ, সবই ওই জোর করে বন্ধ করার অভিযোগে আর কি। তার মধ্যে লকেট চট্টোপাধ্যায় আছেন, তার মধ্যে শ্রমিক ভট্টাচার্য আছেন, তার মধ্যে অনেকেই আছেন এরকম টুকটাক। কিন্তু সজল ঘোষের কথাটা আলাদা করে বলছি কেন? এখন একটা প্রশ্ন আছে, জানেন তো, এই সজল ঘোষের বাড়ির দরজাটা কি পুলিশের খুব বেশি পছন্দের কিছু? এটা মনে হচ্ছে, জানেন তো, এই প্রশ্নটা এলো আর কি মনের মধ্যে। আসলে ওই সেই গজনীর সুলতান মাহমুদ একটা সময় একাধিকবার ভারত আক্রমণ করেছিলেন। একবার সোমনাথ মন্দির থেকে দরজা খুলে নিয়ে গেছিলেন, আর সেই দরজা নিজের বেডরুমে লাগিয়েছিলেন। আর ছিল না বোধহয় বেডরুমের দরজা, যাই হোক। কিন্তু সজল ঘোষের বাড়ির দরজা এর আগে পুলিশ লাথি মেরে ভেঙেছে, সেটা তো আমরা দেখেছি। আর আজ সজল ঘোষকে ধরে নিয়ে যাওয়ার আগে সেই দরজাতেই পুলিশ ঘা কতক কষিয়েছে। বারবার ওই গেট ক্র্যাশ বলে না, সজল ঘোষের বাড়িতে সেটাই করে তারা। আচ্ছা, পুলিশও কি বুঝছে আরজি করের ঘটনার পর থেকে তাদের যত আক্রমণ সহ্য করতে হচ্ছে, সেই সব কিছু উসুল করার সুযোগ এসে গেছে? কোথার থেকে সেই বার্তাটা তারা পেল? ফোঁস করার কথা কি তাদের কানেও গেছে? দেখুন, এটা কিন্তু সাম্প্রতিককালে আমরা বারবার দেখছি, জানেন তো, বহু ক্ষেত্রেই বিভিন্নভাবে পুলিশকে আলটিমেটলি কাঠগোড়ায় তুলে দেওয়া হয়। সেটা কখনো রাজনৈতিক নেতারা তোলেন, শীর্ষ নেতৃত্বও তোলেন, পুলিশ মন্ত্রীও তোলে, আবার সাধারণ মানুষ তারাও তোলে। তাদের কি জ্বালা বলুন তো? তাদের কাজ মানুষকে স্বস্তি দেওয়া, তাদের কাজ মানুষকে শান্তি দেওয়া, শৃঙ্খলা বজায় রাখা।
অথচ তাদের বিরুদ্ধেই যাবতীয় অভিযোগ, তারাই হয়ে যান ভিলেন। ভিলেনদের সামলানোর কাজ তাদের, অথচ লোকে তাদের হিরো বলার বদলে ভিলেন বলে ভাবে। কি মুশকিলের জায়গা। এবার এটা তাদের ভেতরে ভেতরে কি একটা ক্ষোভ তৈরি করে না, জ্বালা তৈরি হয় না? ডেফিনেটলি হয়। দেখুন, পুলিশ নর্মাল কোর্সে যে যত যা খুশি বলুন, তারা একটা সুসংহত একটা বাহিনী। সেই বাহিনী তাদের বুক ফাটে তো মুখ ফাটে না নর্মালি, জানেন তো। তারা অর্ডার পালন করতে বাধ্য, এটাও ঠিক। কিন্তু সেই অর্ডারগুলো পালন করতে করতে তারা যখন লোকের কাছে ভিলেন হয়ে যান, সেটা তাদের কাছে কতটা অপমানজনক সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। এই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখুন, একজন পুলিশ কর্তার তার একটা লেখা ঘুরে বেড়াচ্ছে। সমস্ত পুলিশের আমি দেখলাম, আমার চেনা জানা যতজন পুলিশের লোকজন আছেন তারা তো দেখলাম শেয়ার করেছেন, সেটা অনেকে আমাকে পাঠিয়েওছেন। তার মানে তাদেরও মনের কথা ওটা। সেখানে যেভাবে পুলিশকে দাগিয়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ আছে। খানিকটা মানে ভেতরের ক্ষোভ বেরোচ্ছে, তো তাই জন্য বলা হয়েছে যে আমরা এই করি আপনাদের জন্য, কিন্তু যখন দরকারে কাজের সময় কাজই, কাজ ফুরোলে পাজি, এইরকম একটা মানসিকতা তাদের জন্য দেখে দেওয়া হচ্ছে। কি এইটাই তো বলার চেষ্টা করেছেন। কিন্তু একটা খেয়াল করে দেখুন, এই গোটা বক্তব্যগুলোর মধ্যে দিয়ে কারা কারা তাদের এই কাজের সময় কাজই, কাজ ফুরোলে পাজি করছেন সেটা একটু খেয়াল করে দেখবেন তো। তারাও নিঃসন্দেহে খেয়াল করছেন। সে যাকগে, কিন্তু একটা বিষয় কি জানেন তো, মানে কোথাও গিয়ে পুলিশের ভেতরে যদি এরকম ক্ষোভ বিক্ষোভ তৈরি হতে থাকে না, সেগুলো কখন বেরিয়ে আসবে সেটা কিন্তু যারা তাদের কোথাও গিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, রাশ হাতে রাখার চেষ্টা করছেন, তাদের জন্য গোলমেলে, আর তাদের সামনে যারা পড়ে যাবেন তাদের জন্য মুশকিলের বিষয়। সব মিলিয়ে আমাদের সবার জন্যই একটা মুশকিলের পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখুন, রাজনৈতিক আন্দোলনের মোকাবিলা করাটা কিন্তু পুলিশের কাছে জলভাত, সেখানে যদি পুলিশ হাত খুলে কাজ করতে পারে। কিন্তু নাগরিক সমাজ বা ডাক্তারদের আন্দোলনের সামনে সেটা করার উপায় নেই। সেখানে একটাই মন্ত্র, সংযম। একটা মাস আবেগ তৈরি হয়েছে, সেখানে যদি আরও ফার্দার ঘা পড়ে তাহলে সেটা তো ভিসুভিয়াসের মতো অগ্নুৎপাত শুরু করে দেবে, আগ্নেয়গিরিতে পরিণত হবে। দেখুন, তিলোত্তমার জন্য বিচারের দাবিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতি তিনি এই সংযমটাই দেখাচ্ছেন বলে আজ কিন্তু পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পরিষ্কার করে দিয়েছেন। আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না, তারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান। আমি অ্যাকশান নিতে চাই না। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। দেখুন, সুপ্রিম কোর্ট কাজে ফিরতে বলেছে, এরপরেও জুনিয়র ডাক্তাররা এখানে আন্দোলন করছেন, কারণ তারা মনে করছেন এখানে তাদের নাকের উপর দিয়ে জল বইছে। আসল এই যাবতীয় কিছুর শিকার তো তারা, বাকিরা তাদের সাথে সহমর্মিতা দেখাচ্ছিলেন। আসল লড়াইটা তাদের করতে হবে, এটাই তাদের মনে হচ্ছে। কারণ তিলোত্তমা তাদের সহকর্মী ছিলেন, সহপাঠী ছিলেন। কারণ রাজ্য সরকার তাদের আন্দোলন করতে দিচ্ছে বলে তারা আন্দোলন করতে পারছেন, এটাও কি একটা কারণ? এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালেন। আসলে রাজ্যের সরকার যদি কোনো ব্যবস্থা নিতে পারত তাহলে তারা নিতেন। সুপ্রিম কোর্ট রাজ্যকে বিষয়টা দেখে নিতে বলার পর রাজ্যের আইনে পথে চলার কিন্তু সুযোগ ছিল, কিন্তু রাজ্য চলেনি। এই কথাটাও মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের মনে করিয়ে দিতে চেয়েছেন। আর এটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যে রাজ্য চাইলে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারত, কিন্তু নিচ্ছে না। কারণ তারা মানবিক, কারণ তারা তাদের দাবির সাথে সহমত। একটা বিষয় জাস্ট বোঝা যাচ্ছে না, জানেন তো। একটা দাবি, ওই তিলোত্তমার জন্য সুবিচারের দাবি,
সেই দাবিটার সাথে সবাই সহমত, শাসক সহমত, মুখ্যমন্ত্রী সহমত, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহমত, তৃণমূলের যাবতীয় নেতা সহমত, বিজেপি সহমত, বামেরা সহমত, সাধারণ মানুষ সহমত, কিন্তু কেউ স্যাটিসফাইড হতে পারছেন না যে সুবিচারটা পাওয়া গেছে বা পাওয়া যাবে। এই বিশ্বাসটা তো নেই। কেন নেই বলুন তো? একটা দাবি যার জন্য সবাই একমত, অথচ কারোর মধ্যেই সেই বিশ্বাসটা নেই। এ তো আজব পরিস্থিতি। বিশ্বাসটা যদি থাকতো তাহলে তো আন্দোলনের দিনে থেমে যেত। ওই রাত বিরেতে সবাই বাড়ির থেকে বেরোতেন না। এখনও রোজ যে একজন না একজন বেরোচ্ছেন, বিভিন্ন গোষ্ঠীতে বেরোচ্ছেন, বিভিন্ন পেশার থেকে বেরোচ্ছেন, সেগুলো তো হতো না। এরকম আজব পরিস্থিতি, সত্যি বলছি। যেরকম এই প্রতিবাদটাও খুব বেশি আমাদের রাজ্য, আমাদের দেশ দেখেনি, তেমন এই পরিস্থিতিটাও বোধহয় কেউ খুব একটা দেখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যের একটা মানবিক মুখ আছে, তাই তিলোত্তমার বন্ধুদের আন্দোলনে তিনি বাধা দিচ্ছেন না। আজকেও জুনিয়র ডাক্তাররা কলকাতায় মিছিল করেছেন। মুখ্যমন্ত্রী বলছেন সেই মিছিলেও তার সমর্থন আছে, কিন্তু তার সঙ্গে একটা বার্তাও আছে। মুখ্যমন্ত্রী বলেছেন এবার সুপ্রিম কোর্টের নির্দেশকে মাথায় রেখে তার কথা শুনে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুন। অর্থাৎ প্রথমে নরম, তারপর রাজ্য কি করতে পারে সেটা বুঝিয়ে দেওয়া, তারপর যেটাকে আপনারা গরম বলেন সেটা বলা, সোজা কথায় হুঁশিয়ারি, আবার তারপর তার সঙ্গে এগেইন পুরো ব্যাপারটা একটা সুগার কোটিং, রাজ্যবাসীর জন্য, সাধারণ মানুষের জন্য কাজে ফিরুন। মুখ্যমন্ত্রীর দুরকম বার্তাকেই কিন্তু রাজ্যের বিরোধীরা আর আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা হুঁশিয়ারি হিসেবে দেখছেন। ঘুর পথে ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন। এখন মুখ্যমন্ত্রী তার মেন্টাল স্টেবিলিটি হারিয়ে ফেলেছেন, বাংলার সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন, ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন। পশ্চিমবঙ্গের ডাক্তার সমাজকে তাদের আন্দোলনের জন্য থ্রেট করা শুরু করলো। আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে আর যদি থ্রেট করেছেন সব জীবন নাকি ধ্বংস হয়ে যাবে উনি এফআইআর করলে, অসম্ভব ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, এগুলো তার প্রতিফলন। মেডিকেল ফ্র্যাটার্নিটির মনের কথা উনি পারলে বোঝার চেষ্টা করুন। আজ আন্দোলনের 20 দিন হলো, মুখ্যমন্ত্রী যদি এখনো আমাদের দাবি সম্পর্কে অসচেতন থাকেন তাহলে তো আমাদের দিক থেকে কিছু বলার থাকতে পারে না। আমাদের দাবি মিটলেই আমরা কাজে ফিরব। আমরা তো আমাদের তরফ থেকে বলে দিয়েছি যে যতদিন না আমাদের প্রথম যেই দাবিটা ছিল তিলোত্তমার বিচার বা জাস্টিস, সেটা যতদিন না পাওয়া যাচ্ছে সিজ ওয়ার্ক বন্ধ হবে না। তাহলে কি দাঁড়ালো? গোটা বিষয়টা রাজনীতির ময়দানে এসে পড়ার পর রাজনীতিকরা তাদের পায়ের তলায় একটু শক্ত মাটি পেলেন, ভরসা পেলেন, আর তারপর রাজনীতি যে পথে চলার সে তো চলবেই, সেখানে যা যা বলার তারা বলছেন। পাশাপাশি যেহেতু একটুখানি স্টেপিং পেয়েছেন, তাই জন্য যে জায়গাটা অরাজনৈতিক তার জন্য একটু বার্তা দিয়ে রাখলেন। এতদিন পর্যন্ত সেই বার্তা দেওয়ার মতো শক্ত মাটি পাওয়া যাচ্ছিল না। পাশাপাশি যাদের উদ্দেশ্যে বার্তা, সেই তিলোত্তমার বন্ধুরা, তারা কিভাবে দেখছেন তারা পরিষ্কার বলে দিয়েছেন ওই বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর মধ্যে কোনো বিশেষ রাগঢাক গুড়গুড় নেই। বিভিন্ন লোক বিভিন্ন কিছু চাইছেন, কেউ ফাঁসি চাইছেন, মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এনকাউন্টার চাইছেন, বিভিন্ন লোক বিভিন্ন কিছু চাইছেন। পারলে যাকে পারছেন ধরে সে ছেড়ে দিন। এই যারা আন্দোলনটা করছেন, এই তিলোত্তমার বন্ধুরা, তারা কি চাইছেন? সিম্পল, তার মধ্যে কোনো রকম রাগ ঢাক গুড়গুড় কিচ্ছু নেই। বিচার চাইছেন, সুবিচার। সেইটা কবে পাওয়া যাবে? আদালত আর একটি মেয়ের মতো এই বিচার প্রক্রিয়া তো একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যাচ্ছে ক্রমশ। আরেকটা পক্ষ আছে জানেন তো এই বিচার প্রক্রিয়ায়, আদালত এবং একটি মেয়ে এবং একটি পক্ষ সিবিআই, তারাই এখন যাবতীয় তদন্তের দায়িত্বে। তদন্তকারীদের জন্য কিন্তু আজ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাধারণ সম্পাদক আজ বলেছেন সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করছে না সিবিআই। এবার দেখুন, সন্দীপের নাম অভিষেকের মুখে এলেও সেখানে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারও সন্দীপের নাম করেননি। একই মঞ্চে তৃণমূল নেত্রী আর তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন, এলেন, রইলেন, কথাও বললেন, কিন্তু দুজনের বক্তব্যের একজনের বক্তব্যে সন্দীপ এলেন, আরেকজন এলেন না। এবং যার বক্তব্য এলেন তিনি সরাসরি
গ্রেফতারের কথা বললেন, মানে তিনি নিশ্চিত সন্দীপকে গ্রেফতার করা উচিত। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখন অবধি অভিযোগ কিন্তু বিভিন্ন দুর্নীতির, এবার দুর্নীতির অভিযোগ আর সেই অভিযোগে গ্রেফতার হওয়া দুটোর মধ্যে একটু ফারাক আছে। সেটার জন্য তো তদন্ত করে দেখে তারপর লোকে গ্রেফতার টেপ্তার করে। এত নিশ্চিত কেন হয়ে গেলেন? এটা যদি আপনারা ভাবেন তাহলে একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই প্রথম দিন থেকে পর বক্তব্যগুলো দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত সেই বক্তব্যই রেখেছেন যে বক্তব্যগুলো সাধারণ মানুষের মনে রয়েছে, সেই প্রশ্নগুলোই তুলেছেন যেগুলো সাধারণ মানুষের প্রশ্ন। তার বাইরে তিনি একটা কথাও এখন অবধি বলেননি। এই সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবিটা কিন্তু সমস্ত সাধারণ মানুষের মনে মনে ঘুরছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের মধ্যে মানে দুটো পাশাপাশি এলেন, তো বসলেন, বক্তব্য রাখলেন একটা জায়গায়, তাহলে আমরা কি বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, নাকি দুজনের নামের মধ্যে একটা বনাম বসিয়ে দেবেন বিরোধীরা? সে কথাও তো মনে হচ্ছে আজ না বললেই নয়।